হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। 2024 সালে জগদ্ধাত্রী পুজো তো হয়ে গেল, তবে আমার একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, কারণ আমার একটু সমস্যা হয়ে গেছিলো ফোনের, তাই ভিডিওটা আমি ঠিকঠাক এডিট করতে পারিনি। এর আগেই জগদ্ধাত্রী পুজোর পরে রাস হয়, রাসের ভিডিওটা আগে দিয়ে ফেলেছি। যাই হোক, এই ভিডিওটা আমার একটু সমস্যা হয়েছিল বলে তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি 2024 সালে কৃষ্ণনগরে যে যে ঠাকুর আমরা দেখেছি সেই সমস্ত ঠাকুরের ভিডিও। প্রথমে আমরা চলে গেছিলাম নগেন্দ্রনগরে যুবগোষ্ঠী যে ক্লাব, তার ঠাকুর দেখতে, যার নাম যুবমাতা। প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, বিভিন্ন মাটির জিনিসপত্র, ঠাকুরের বিভিন্ন রকমের চালচিত্র ইত্যাদি দিয়ে, আর রঙটা লাল করেছিল। দেখতে কিন্তু একটু অন্য রকমের হয়েছিল। আর আমরা গেছিলাম আগের দিন, তো এই হলো যুবমাতা, সমস্তটাই কমপ্লিট, সোনাটোনা পরানো কমপ্লিট, শুধু একটু বাঘের রঙটা বাকি ছিল। তো সেখান থেকে আমরা চলে গেলাম নগেন্দ্রনগরের আর এক প্রান্তে, মানে এটা প্রায় ঘাটের ধারেই, যে ক্লাব, প্রতিভা ক্লাব, এখানে হয়েছিল ফুলপরীদের দেশ। তবে এই ফুলপরীদের দেশটা আমি নবদ্বীপে দুর্গা ঠাকুর দেখতে গেছিলাম, সেখানে এক জায়গায় করেছিল, আমার মনে হলো সেখানকারই কিছুটা এখানে তুলে আনা হয়েছে। কিন্তু ফুলপরীদের দেশ দেখতে বেশ ভালো ছিল, ঠাকুরটাও খুব সুন্দর এখানে। তো আমরা যখন গেলাম তখন দেখলাম ঠাকুরের পুজো হচ্ছে। সাধারণত এটা দেখা যায় না, কৃষ্ণনগরে একটাই ঠাকুর আছে 4 দিনই মা, যেটা নুড়িপাড়াতে। এবার আমরা নুড়িপাড়াতে যেতে পারিনি, কিন্তু এখানে দেখলাম আগের দিন পুজো হচ্ছে। আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না, বা কাউকে এখানে চিনিও না যে জিজ্ঞাসা করব। নবমীর দিন সাধারণত কৃষ্ণনগরে পুজো হয়, একসাথে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমী পুজো হয়। তো এখানে আগের দিন কি করে পুজো হচ্ছিল জানি না, তবে ঠাকুরটা দেখতে খুব সুন্দর ছিল, আর চারপাশে যে পুতুলগুলো ঘুরছিল সেগুলো একটু ইউনিক ছিল। সেখান থেকে আমরা চলে গেছিলাম বাঘাডাঙ্গায়। সমস্ত লাইটিং কমপ্লিট, বাইরেটা দেখে ভেবেছিলাম ভিতরটাও কমপ্লিট, কিন্তু আগের দিন যাওয়াতে আমরা দেখলাম তখনও অবধি প্যান্ডেলটা কমপ্লিট হয়নি, মানে ঠিকঠাক করে ওরা এখনও করে উঠতে পারেনি। যে লাল শালু দিয়ে চারিপাশটা মুড়ছে, ওপর দিয়ে যে জলটা পড়ছে সেটা একটা বালতির মধ্যে পড়ছে, সেটা এখনও সবটা ঢাকা হয়নি, সেটা দেখা যাচ্ছিল। আর সব জায়গায় লাইটগুলোও ঠিকঠাক সাজানো হয়নি। তো সামনে প্যান্ডেলটা খানিকটা রেডি হয়ে গেছিলো, কারণ ওদের ওপেনিং ছিল, ফিতে কাটা। আমরা ভেতরে গিয়ে দেখলাম মন্ত্রীমশাই বসে আছেন, কিন্তু এখনও ফিতে কাটা হয়নি। ভিতরটা খুব সুন্দর ছিল, এইরকমই একটা প্যান্ডেল মনে হচ্ছে আমি দেখেছিলাম বাতকুল্লার দুর্গা ঠাকুরের সময়। কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর, আমার মানে মনে হয়েছে প্যান্ডেলটা বেশ ইউনিক, একটু আলাদা। সব সময় সব জায়গাকার মেটেরিয়ালস এক থাকলেও প্যান্ডেল কিন্তু এক হবে এরম কোনো কথা নেই, নানাভাবে একই মেটেরিয়ালস দিয়ে সাজানো যায়। তো এখানে বাঘামাকে দেখলাম, তখনও গয়না পরানোর কাজ চলছে, এদিক ওদিক ক্যামেরা করে আমি কোনো মতেই বাঘামার মুখটা নিতে পারলাম না, কারণ ওরা একেবারে সামনে দাঁড়িয়ে গয়না পরাচ্ছিল, সেজন্য আর বাঘামায়ের মুখটা এবার নিতে পারলাম না। পরে আর বাঘাডাঙ্গায় যাওয়া হয়নি। আসলে এত ঠাকুর কৃষ্ণনগরে পুজো হয় যে দ্বিতীয়বার আবার সেখানে যাওয়া সেটা সম্ভব হয়ে ওঠে না। এমনিতেই তো পুরো ঠাকুর দেখা হয়ে ওঠে না, যে কটা ঠাকুর দেখি সে কটাই। বা যাই হোক, বাঘামার ওখান থেকে আমরা বেরিয়ে এসে সোজা চলে এসেছিলাম গোলাপটিতে। গোলাপটিতে নানা রকমের বাজনা ছিল, আর গোলাপটি বারোয়ারিটা প্রতি বছরই একটু ইউনিক করে সাজায়, এবছরে সুন্দর করে সাজিয়েছিল। তো আমরা বাইরেটা দেখে, দু রকমের বাজনা ছিল, একদিকে একটু আদিবাসী টাইপের বাজনা, আর একদিকে ঢোল কাশি দিয়ে তাসা মতো একটা বাজনা ছিল। তো সেখানে আমরা গিয়েছিলাম চলে। বাজনাগুলো বেশ শুনতে ভালো লাগে না পুজোর মধ্যে, কিন্তু অন্য সময় বাজনাটা যতটা ভালো না লাগে, পুজোর মধ্যে বেশ ভালো লাগে। কিন্তু এবার গোলাপটি বারোয়ারির ভিতরটা বেশ খানিকটা আমি বুঝতে পারলাম না যে থিমটা ঠিক কী করেছে। একটু কাদামাটি দিয়ে কিছু একটা করার চেষ্টা করেছে, যেটা প্রথমে বুঝতে পারিনি। মানে দেওয়ালের গায়ের কাজগুলো আমার কাছে ততটা স্পষ্ট ছিল না, আমি অত বড় শিল্পীও নই যে এটা বুঝতে পারবো। কিন্তু পরে দেখলাম বাঁ দিকে যেটা আছে সেটা হচ্ছে অন্নের জন্য যে হাহাকার, বা যে বেসিক নিড আমাদের, যে খাবার, তার জন্য যে হাহাকার, বা পড়াশোনা করার জন্য যে আকুতি, সেগুলো যে আমাদের হচ্ছে না। এক জায়গায় চাল জমা করা আছে কিন্তু বাকিরা খেতে পাচ্ছে না, এই টাইপের আর কি বিভিন্ন জিনিস এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই হলো গোলাপটির মা। দেখতে খুব সুন্দর হয়, প্রতি বছর একই রকমের শাড়ি পরানো হয় আর একই রকমের প্রতিমা হয়। তো এবার দেখলাম শাড়িটা গোলাপি না, একটু গোলাপি ঘেঁষা, কিন্তু লালটা একটু বেশি। সাধারণত গোলাপটিতে গোলাপি রঙেরই শাড়ি পরে মা। সেখান থেকে আমরা চলে এসেছিলাম আর একটি ক্লাবে, এটি রাস্তার ওপরেই পুজো হয়। ক্লাবের নাম প্রীতি সম্মেলনী। প্রীতি সম্মেলনীতে আমরা ভেতরে ঢুকে গিয়েছিলাম, ভেবেছিলাম একই রকমের কিছু দেখব, কিন্তু একটু অন্য রকমের। এখানে ধানের উপরে, বা ধানের যে
দরকার আমাদের যে খাদ্যটা ধান বা চাল তার উপরেই গুরুত্ব দেওয়া হয়েছে। চাষিরা চাষ করে, ধান জমায়, সেই ধান থেকে চাল হয়, সেই চাল থেকে ভাত হয়। আর এখানে যে যে দেবী মূর্তিটা ছিল সেটা লক্ষ্মী আদলে তৈরি, মানে বেশ মানে মা লক্ষ্মী যেমন আর কি হয় সেরকম আর কি, মানে মায়েরই যে আর একটা রূপ জগদ্ধাত্রী, এবং মায়ের কৃপাতেই যে আমাদের খাবার আমরা পাই বা বেসিক নিডগুলো পাই সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছিল। সেখান থেকে আমরা চলে গেছিলাম কাঠুরিয়াপাড়ায়। কাঠুরিয়াপাড়ার বারোয়ারিতে সোনামা, মানে যে দেবী মূর্তি তার নাম সোনামা। সোনামা প্রতি বছরই কিন্তু মানে আমরা দেখবই এরকম একটা ব্যাপার থাকে। আসলে কি বলতো, আমি প্রতিটা ভিডিওতেই হয়তো বলি যে এই ঠাকুর খুব সুন্দর, আমার খুব প্রিয়, ওই ঠাকুর আমার খুব প্রিয়। আসলে ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা ঠাকুরই এত সুন্দর হয়, মানে এত সুন্দর হয় যে প্রত্যেকটাই মনে হয় না এটা আমার প্রিয়, না ওটা আমার প্রিয়, মানে যেন সবকটাই প্রিয় হয়ে ওঠে। দেখো সোনামা পূর্ণ একেবারে সোনালি সাজ, তার মধ্যে সোনার গয়না, মানে এত অপূর্ব লাগছে দেখতে। কোনটাকে যে প্রথম কোনটাকে যে লাস্ট কৃষ্ণনগরে কিন্তু সেটা বলা যাবে না। যাই হোক, সোনামা দেখে আমরা আরেকটুখানি এগিয়ে গেলাম। সামনেই খানিকটা গিয়ে ষষ্ঠীতলা বারোয়ারি। ষষ্ঠীতলা বারোয়ারির প্রতিমাও অপূর্ব সুন্দর হয় প্রতি বছর। আর এখনকার তো যত দিন যাচ্ছে কাজগুলো মানে ততটাই সুন্দর হয়ে উঠছে। একদিনের জন্য এত বিশাল টাকা খরচ করা একটা বিশাল ব্যাপার। সেখানে একদিন ঠাকুর থেকে চলে যায়, এটা কিন্তু খুব মনোকষ্ট হয়। বেশ 4-5 দিন ঠাকুর তো থাকতো, দুর্গাপুজোর মতো যেমন চন্দননগরে 4 দিন থাকে, কিন্তু কৃষ্ণনগরে তো সেই নিয়ম নেই। কৃষ্ণনগরে তো ওই নবমীর দিনই পুজো হয়। তাও তো এখন আগের দিন বা কোনো কোনো ক্লাব বারবাড়িতে তারও আগের দিন, মানে পুজোর আগের আগের দিন শেষ করে দেয়, যার জন্য খুব দেখা যায় এখন। আগে যেমন একদিনের মধ্যে ততটা দেখা যেত না। সেখান থেকে আমরা বেরিয়ে এলাম রাধানগর নতুন বারোয়ারিতে দেখতে। সেখানে কৃষ্ণ মাতা ছিল, এখানে রাজবাড়ি তৈরি করা হয়েছিল। সেখানে কোনো একটা রাজবাড়ি তৈরি করা হয়েছিল এখানে, যাই হোক নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সেখানেও খুব সুন্দর আবহ তৈরি করা হয়েছিল। তো এইখানকার যে মা তার নাম কৃষ্ণ মাতা, এই দিক দিয়ে ঢোকার রাস্তা ছিল। আর এই যে কৃষ্ণ মাতাকে আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। ভিডিওটা হয়তো অনেকটা লেট হয়ে গেল দিতে, কারণ তোমরা বলবে আরে জগদ্ধাত্রী পুজোর পর রাস হয়, রাসের ভিডিও দিয়ে দিলে, কিন্তু এখনও জগদ্ধাত্রী পুজোর ভিডিও দেরিতে। যাই হোক, আগেই বলেছি আমি যে ক্ষমা প্রার্থী আমি, কারণ আমার একটু অসুবিধা হয়ে গেছিলো মোবাইলে, সেজন্য এই ভিডিওগুলো আমি একটু মানে এডিটিং পরে করেছি, তাই পরে দিচ্ছি। তো এখানে পুরোটাই সোলার সাজ, খুব সুন্দর মা। আর যে প্যান্ডেলটা সেটাও খুব সুন্দর। তো সেখান থেকে আমরা বেরিয়ে এলাম অন্নমাতা দেখতে। অন্নমাতা ঘূর্ণির দিকের একটা পুজো। এখানে করা হয়েছিল মহাকাল মন্দির। এখানে বেশিরভাগ এই সমস্ত জায়গায় করা হয়, যেমন বারাণসী, মহাকাল। এবার যেমন মহাকাল মন্দিরটা তৈরি করা হয়েছিল, মানে মহাকাল মন্দিরের আদলে তৈরি করা হয়েছিল। এখানে সামনে দেখানো শিব মূর্তি বা আরেকটু ভেতরে গিয়ে বিভিন্ন দেখা যাচ্ছে যে মূর্তিতে সমস্ত ঋষিরা তপস্যা করছে, যেটা আমাদের আদি অনন্তকাল ধরে চলে আসা সংস্কৃতি। আমরা যে একটা শিব ভক্ত বা আমরা যে ঈশ্বর বিশ্বাসী, তার কিছু বিষয় এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সামনে নন্দী, আর তার সামনেটা মহাকাল। মহাকালের আদলে দেখো, মানে মনে হচ্ছে পুরোটাই হুবহু যেন মহাকাল মন্দিরে আমরা চলে এসেছি। তো সেখান থেকে আমরা ঢুকলাম অন্নমাতাকে দেখতে। অন্নমাতারও প্রতি বছর খুবই সুন্দর হয়, এবছরও খুবই সুন্দর হয়েছে। গোলাপি রঙের সাজ পোশাক, মায়ের গায়ের রঙও বেশ খানিকটা গোলাপি ঘেঁষা হয়। আর এই দেখো অন্নমাকে আমি দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে অন্নমা। অন্নমা কিন্তু প্রতি বছর প্রাইজও পায়, মানে প্রচুর প্রাইজও অন্নমা পায়, কারণ হচ্ছে এখানে সাজানোটা খুব সুন্দর হয়। যাই হোক, অন্নমা দেখিয়ে আমরা সোজা এ রাস্তা ও রাস্তা হয়ে চলে গেলাম দর্জিপাড়া বারোয়ারিতে। আগে তো প্রথমে তাঁতিপাড়া দেখা হতো, তো এখানে রংমহল বানিয়েছিল। রংমহলটা বানিয়েছিল কি করে, সমস্ত প্লাস্টিকের বোতল দিয়ে। এখানে ঝুমাদি আর ওর ছেলের সঙ্গে মেঘের সঙ্গে দেখা হয়ে গেল। তো প্লাস্টিকের বিভিন্ন বোতল, বিভিন্ন সাইজের বোতল, তারপরে যে আমরা খাই সেই সমস্ত প্লেট ইত্যাদি ইত্যাদি দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল। কিন্তু প্লাস্টিকের বোতল বলে যে দেখতে এত সুন্দর লাগবে আমি ভাবতে পারিনি। মানে প্রথমে ভেবেছিলাম প্লাস্টিকের বোতল দিয়ে আবার কী হবে, কিন্তু ভেতরে ঢুকে দেখলাম এত ভালো লাগছে দেখতে। কিন্তু মাকে দেখলাম তখনও গয়না পরানো হয়নি। যাই হোক, এখানে আমি ঝুমাদি, মেঘ মানে ঝুমাদির ছেলে, আমার ছেলে, আমরা সব অনেক ছবি টবি তুলে নিলাম।
খানিকটা ভিডিও করে নিলাম। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি এবার অন্য একটা ঠাকুর দেখতে। এটা হচ্ছে বড় মা। বড় মা হচ্ছে তাঁতিপাড়ার যে ঠাকুর তাকে বড় মা বলা হয়। এদিক দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে মানে ইন যেদিকে লেখা আছে ডান দিকে ইন ছিল, সেখান দিয়ে ঢুকলাম। এই মায়ের গায়ের রঙও কিন্তু ডিপ কমলা, মানে লালই, প্রায় লাল, কিন্তু আমার এটা একদম পুরো লাল মনে হয় না, একটু ডিপ কমলাই মনে হয়। তো এখানকার সাজ পোশাক অপূর্বই। আমার না খুব সত্যিই কষ্ট হয় গো, মানে সারাটা বছর অপেক্ষা করে থাকি, একদিনের এত পুরো ঠাকুরও দেখতে পাই না, যে কটা দেখতে পাই তারও এত তাড়াতাড়ি বিসর্জন হয়ে যায়। বিসর্জনের দিন মনটা খুব ভারাক্রান্ত থাকে। যাই হোক, বড় মা দেখে আমরা বেরিয়ে এসেছিলাম। বড় মা দেখে আমরা বাইরে এসে চলে এসেছিলাম আদিমাকে দেখতে, চকের পাড়া বারোয়ারির আদিমা। চকের পাড়া বারোয়ারি নিয়ে কদিন আগেই তোমরা যারা যারা দিদি নাম্বার 1 দেখো তারা চকের পাড়ার আদিমা সম্পর্কে কিছু শুনেছো। সেখানে আমাদের দিদি ছিল, মানে আমার চেনা পরিচিত, আমার পাশেই বসে, স্কুলে চাকরি করে আমার সঙ্গে সুকন্যা দি, এই পাড়ারই থাকে, এই পাড়ারই বউ। তো ওরা গেছিল দিদি নাম্বার 1-এ আদিমাকে রিপ্রেজেন্ট করতে। খুব সুন্দর করে দিদি ওখানে রিপ্রেজেন্ট করেছে, আর আদিমা এত সুন্দর, প্যান্ডেলটাও প্রতি বছর খুব সুন্দর হয়। এবার দেখলাম কৃষ্ণনগরে সাদা রঙের প্যান্ডেল, ফুল পরি ইত্যাদির আধিক্য বেশি আর কি প্যান্ডেলে। তো এই হচ্ছে আদিমা। এবার 257 বছরে পা দিয়েছে। আদিমায়ের সাজও অপূর্ব, মানে হয়তো তোমরা ভাবছো এক একটা ঠাকুর কেন আমি এতক্ষণ ধরে দেখাচ্ছি, আসলে নিজের চোখে যতটা সুন্দর লাগে ক্যামেরাতে ততটা ফুটিয়ে তোলা যায় না। মানে ক্যামেরাতে হয়তো যায়, আমার তো ধরো অত দামি মোবাইলও না, মোবাইলে তোমাদের ভালোবাসায় আমি ভিডিওগুলো করি, তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু অত দামি না থাকায় ঠিকঠাকভাবে দেখাতে পারি না। তাও যতটুকু চেষ্টা করি দেখানো ততটুকুই দেখাই। এরপর আমরা চলে এসেছিলাম চৌরাস্তা বারোয়ারিতে। এখানকার মাও খুব সুন্দর, মানে প্রত্যেক ঠাকুরে আমি আগেই বলেছি খুব সুন্দর। কাকে রেখে কাকে সুন্দর বলবো না, এটা কিন্তু মানে ভাবা যায় না যে এটাকে বলবো 1 নম্বর, ওটাকে বলবো 2 নম্বর, ওই প্রতিমাকে বলবো 3 নম্বর, এটা কিন্তু হবে না। প্রত্যেকটা প্রতিমাই মনে হবে 1 নম্বর। সেই জন্য এই ঠাকুরের এত সুন্দর সাজ দেখার জন্য তোমাদের কিন্তু একবার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোতে আসতেই হবে, নিমন্ত্রণ রইল। আর এটা হচ্ছে মানে নাদিয়ার পাড়া বা নেদের পাড়ার মা। নেদের পাড়ার মাকে দেখে আমরা সোজা চলে যাচ্ছি জজকোট পাড়া। এদিনকে আর বেশি ঠাকুর আমরা দেখিনি। জজকোট পাড়ায় আমরা ঢুকছি, জজকোট পাড়ার গেট পেরিয়ে আমরা ঢুকে যাচ্ছি ভিতরে। তো জজকোট পাড়ার সামনেটা মানে জায়গা যেহেতু অল্প, সেহেতু খুব বিশাল প্যান্ডেল বা কিছু করতে ওরা পারে না। এই প্যান্ডেলের ভিতরে একটা সরু গলির মধ্যে মন্দিরটা আর কি, সেখানে পুজো হয়। তো একদিক দিয়ে বিভিন্ন রকমের যে জায়গা, যে আমাদের ধর্মীয় স্থানের জায়গা, সেগুলো বাঁ দিকে টাঙানো ছিল, আর ডান দিকে দেশাত্ম, মানে যারা দেশ মায়ের সন্তান, যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ বলি দিয়েছে তাদের ছবি বা কীর্তি একদিকে সাজানো ছিল। আর এই হচ্ছে জজকোট পাড়ার মা, জজকোট পাড়া বারোয়ারির যে মা, তিনি এখানে প্রতিষ্ঠিতা। তো দেখে খুব সুন্দর লাগলো। এই দেখো জজকোট পাড়ার মা। তো এখানে কিন্তু প্রতি বছর এরকমই গয়না পরানো হয়। তারপরে আমরা ঢুকে পড়লাম মেজো মাকে দেখতে। মেজো মা তো তোমরা সবাই জানো, মানে যারা জানো না তাদের জানিয়ে দিই যে মেজো মা কিন্তু কলেজ স্ট্রিটের আমাদের পাড়ার ঠাকুর। তো মেজো মাকে দেখতে গিয়ে এখানে দেখলাম যেখানে যে স্টেজ করা হয়েছে সেখানে ভায়োলিনের একটা শো হচ্ছে, খুব সুন্দর। এখানে বেশ খানিকটা সময় দাঁড়িয়েছিলাম। তো বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছিল বলে আমরা আগে মেজো মাকে দেখে নিই, তারপর বাড়িতে ঢুকবো। কারণ মেজো মাকে না দেখে, পাড়ার ঠাকুর না দেখে বাড়িতে ঢুকে যাবো এটা ভাবাই যায় না। মেজো মাও কিন্তু সামনে, মানে যে মেজো মার যে মন্দির, সেই মন্দিরটা একটা সরু রাস্তার উপরে। এখানে খুব কারুকার্য করা জায়গা আছে এটা বলবো না, তবে যেটুকু জায়গা আছে সেটুকুর মধ্যে এত সুন্দর করে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না। তোমরা অবশ্যই একবার এসো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোতে, তোমাদের সবারই আবার নিমন্ত্রণ রইল। তোমাদের দেখাচ্ছি আমাদের পাড়ার মেজোমাকে। মেজোমা এতটাই সুন্দর হয়, মানে এতটাই, মানে আমার সুন্দর লেগেছে এবার। যেন মায়েরা বাচ্চাদের বলে না কাজলের টিপ লাগিয়ে যে কারোর নজর না লাগে, মেজোমাকে দেখে আমার তেমন মনে হচ্ছিলো একটা কাজলের টিপ দিয়ে দিই আর বলি যেন কারোর নজর না লাগে। আর তোমাদের সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা, দেরি করে হলেও জানালাম। তোমরা সবাই খুব ভালো থেকো। মেজোমা দেখে আমরা কিন্তু বাড়ি ফিরে গেছিলাম। আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো। ফেসবুক বন্ধুরা প্লিজ ফলো করে নিও। আর তোমরা যে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলে তার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।